স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই দারুণ একটা বিশ্লেষণে। আচ্ছা, আমরা তো রোজই কত কথা বলি, তাই না? কিন্তু এই যে আমাদের ভাষা, এটা আসলে কতটা জীবন্ত। স্বামী বিবেকানন্দের বিখ্যাত বাংলা ভাষা প্রবন্ধের সূত্র ধরে আজ আমরা সেটাই এক্সপ্লোর করব। আমরা দেখব একটা ভাষা ঠিক কিভাবে প্রাণবন্ত হয়ে ওঠে আর সাধারণ মানুষের সত্যিকারের কাজে লাগে। এই বিশ্লেষণটা আমাদের ভাষার ইতিহাস আর ভবিষ্যৎ নিয়ে একদম নতুন একটা দৃষ্টিভঙ্গি দেবে, এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো চলুন চট করে দেখে নিই আজ আমাদের আলোচনার ম্যাপটা কেমন। প্রথমে আমরা দেখব ভাষার আসল উদ্দেশ্য আর এর প্রাচীন একটা সমস্যা। এরপর আসবে মহাপুরুষদের ভাষার একটা দারুণ দৃষ্টান্ত। তারপর কথ্য বনাম লেখ্য ভাষার চিরকালীন দ্বন্দ্ব। এরপর আমরা আলোচনা করব কলকাতার ভাষার মান্যতা নিয়ে। আর শেষে দেখব ভাষার ভবিষ্যৎ ও তার প্রাণোচ্ছলতা। ঠিক আছে, একদম প্রথম ভাগ দিয়েই শুরু করা যাক। ভাষার উদ্দেশ্য আর সেই পুরনো যুগের একটা বড়সড় সমস্যা। আচ্ছা, ভাষা জিনিসটা আসলে কি? খুব সহজ কথায় বললে, আমাদের মাথার ভেতরে যে চিন্তাগুলো ঘুরপাক খায়, মনের যে ভাবগুলো থাকে, সেগুলো অন্যের কাছে পৌঁছে দেওয়ার সবচেয়ে প্রথম এবং প্রধান মাধ্যমই হল ভাষা। মানে এর জন্মই হয়েছিল যাতে আমরা একে অপরের সাথে খুব সহজেই কানেক্ট করতে পারি। উদ্দেশ্যটা কিন্তু খুবই সিম্পল, তাই না? কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় এই সাধারণ ব্যাপারটা খুব তাড়াতাড়ি মারাত্মক একটা জটিল রূপ নিয়েছিল। ব্যাপারটা কেমন ছিল জানেন? প্রাচীনকালে সমাজের যারা বিদ্বান বা পণ্ডিত মানুষ ছিলেন, তারা পড়াশোনা বা বিদ্যাচর্চার জন্য পুরোপুরি সংস্কৃত ভাষার ওপর নির্ভরশীল হয়ে পড়লেন। আর অন্যদিকে সাধারণ খেটে খাওয়া মানুষজন ব্যবহার করত তাদের দৈনন্দিন মুখের ভাষা। এর রেজাল্ট কি হলো? সমাজের শিক্ষিত ইলিট ক্লাস আর সাধারণ মানুষের মাঝখানে আস্ত একটা বিভেদের সমুদ্র তৈরি হয়ে গেল। বিদ্যার আলো শুধু ওই গুটি কয়েক মানুষের সংস্কৃত নির্ভর গণ্ডির ভেতরেই আটকে রইল। সাধারণ মানুষের কাছে সেটা আর পৌঁছাতেই পারল না। এবার চলুন আমাদের দ্বিতীয় ভাগে যাই, মহাপুরুষদের ভাষা। এখানে আমরা ইতিহাসের পাতা থেকে চমৎকার একটা দৃষ্টান্ত দেখব। গৌতম বুদ্ধ, শ্রী চৈতন্য মহাপ্রভু কিংবা শ্রীরামকৃষ্ণ পরমহংস, এদের নাম তো আমরা সবাই জানি, কিন্তু এদের মধ্যে একটা দারুণ মিল আছে, সেটা কি কখনো খেয়াল করেছেন? এরা প্রত্যেকেই ছিলেন সমাজে বিশাল এক পরিবর্তনের কাণ্ডারি। এরা সবাই সাধারণ মানুষের ভালোর জন্য, একদম রুট লেভেলের মানুষের জন্য নিজেদের বাণী প্রচার করে গেছেন। এবং সবচেয়ে বড় কথা হলো, এরা প্রত্যেকেই কিন্তু অবিশ্বাস্য রকম সফল হয়েছিলেন। আর এই অভাবনীয় সাফল্যের পেছনের মূল ম্যাজিকটা কি ছিল জানেন? ভাষা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এরা কেউই কিন্তু কোনো কঠিন, ভারী বা শুধু পণ্ডিতরাই বুঝবে এমন ভাষায় কথা বলেননি। সাধারণ মানুষকে শেখানোর জন্য তারা ওই সাধারণ মানুষের মুখের কথ্য ভাষাটাকেই বেছে নিয়েছিলেন। মানে লোকহিতের বাণী প্রচারের জন্য তথাকথিত ওই উচ্চমার্গের ভাষাকে তারা একদম পুরোপুরি বাদ দিয়ে খুব সহজ, সরল, প্রতিদিনের ভাষাকে আপন করে নিয়েছিলেন। আর এটাই ছিল সাধারণ মানুষের একেবারে হৃদয়ে গিয়ে পৌঁছানোর সবচেয়ে বড় হাতিয়ার। এবার আসা যাক তৃতীয় ভাগে, কথ্য বনাম লেখ্য ভাষা। মানে আমাদের চিন্তা আর লেখার মাঝখানের সেই অদ্ভুত দ্বন্দ্ব। স্বামী বিবেকানন্দ এখানে দারুণ লজিক্যাল একটা পয়েন্ট তুলে ধরেছেন। একটু ভাবুন তো, আমরা যখন কোনো গভীর বিষয় নিয়ে চিন্তা করি, তখন কিন্তু আমাদের মাথার ভেতরের ভাবনাগুলো অত্যন্ত সাবলীল থাকে, তাই না? একদম আমাদের রেগুলার কথ্য ভাষাতেই আমরা ভাবি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যখনই সেই কথাগুলোই কাগজে কলমে লিখতে যাই, তখনই ভাষাটা কেমন যেন বদলে যায়। কেন এই পার্থক্য? কেন সহজ চিন্তাগুলো লিখতে গেলেই হঠাৎ করে এমন কৃত্রিম আর কঠিন হয়ে ওঠে? এই ব্যাপারটা বোঝাতে গিয়ে প্রবন্ধে ভারী মজার একটা শব্দ ব্যবহার করা হয়েছে, গদায়েল শকুরি চাল। সহজ কথা লিখতে গিয়ে অনেকেই কি করেন, প্রাচীন সংস্কৃত ভাষাকে নকল করতে গিয়ে একটা খিম্ভূত খিমাকার শক্ত শক্ত শব্দওয়ালা ভাষা ব্যবহার করেন। এই যে ভারী সংস্কৃত ঘেঁষা আর অতিরিক্ত ধীর গতির লেখার স্টাইল, এটাকেই বলা হয়েছে গদায়েল শকুরি চাল। মানে সাধারণ একটা কথা লিখতে গিয়ে হঠাৎ করে প্রাচীন কোনো পুঁথির মতো একটা নকল গাম্ভীর্য নিয়ে আসা। আর এই অস্বাভাবিক স্টাইলটা কপি করতে গিয়েই আমাদের লেখ্য বাংলা ভাষা তার নিজস্ব গতি, সাবলীলতা আর স্বাভাবিকতা পুরোপুরি হারিয়ে ফেলছে। আর ঠিক এই জায়গাটাতে স্বামী বিবেকানন্দ একদম সোজা সাপটা একটা কথা বলেছেন, স্বাভাবিকতাই ভাষার প্রাণ।
মানে ভাষার সজীবতাই হল তার উন্নতির সবচেয়ে বড় প্রমাণ। একটা ভাষা কতটা উন্নত তা নির্ভর করে ভাষাটা কতটা স্বাভাবিকভাবে স্বাধীনভাবে শ্বাস নিতে পারছে তার ওপর। জোর করে কঠিন কঠিন শব্দ চাপিয়ে দিলে ভাষার আসল প্রাণশক্তিটাই তো হারিয়ে যায়। ভাষা তখনই সত্যিকার অর্থে উন্নত হয় যখন সেটা প্রাকৃতিকভাবে একদম ন্যাচারালি বিকশিত হতে পারে। তো সমস্যা তো দেখলাম, এবার চলুন চতুর্থ ভাগে যাই, কলকাতার ভাষার মান্যতা। দেখি এর সমাধানটা আসলে কিভাবে আসে। প্রবন্ধকার বিষয়টা খুব সুন্দর লজিক দিয়ে বুঝিয়েছেন। দেখুন, বাংলা ভাষার তো অনেক উপভাষা আছে, তাই না? কিন্তু কলকাতা একসময় একটা বিশাল অর্থনৈতিক আর কর্মসংস্থানের কেন্দ্র হয়ে ওঠে। তখন নানা প্রান্ত থেকে প্রচুর মানুষ সেখানে আসতে শুরু করে, আর এই বিশাল জনসমাগমের ফলে বিভিন্ন কথ্য উপভাষার মধ্যে একটা দারুণ মিক্সিং বা মিশ্রণ তৈরি হয়। সেই মিশ্রণ থেকেই ধীরে ধীরে কলকাতার ভাষাটা এমন একটা রূপ নেয় যা কিনা সবার কাছে বোধগম্য। এভাবেই এটা একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বা মান্য ভাষা হিসেবে উঠে আসে। এটা কিন্তু কেউ জোর করে চাপিয়ে দেয়নি, এটা হলো আর্থসামাজিক বিবর্তনের একদম ন্যাচারাল একটা প্রসেস। এখানে একটা চমৎকার ভৌগোলিক ঐক্যের কথাও বলা হয়েছে। প্রবন্ধকার বলেছেন, যোগাযোগ ব্যবস্থা যখন আরও উন্নত হবে তখন পূর্ব আর পশ্চিমের মধ্যে ভাষার এই যে দূরত্ব সেটা আর একদমই থাকবে না। পূর্বের চট্টগ্রাম থেকে শুরু করে পশ্চিমের বৈদ্যনাথ পর্যন্ত এই বিশাল অঞ্চলের সমস্ত বাংলাভাষী মানুষের মধ্যে তখন একটা মাত্র ভাষারই প্রচলন হবে। এই একটাই মান্য ভাষা পুরো অঞ্চলকে একেবারে এক সুতোয় বেঁধে ফেলবে। এই মান্য ভাষার পেছনের যুক্তিগুলো যদি আমরা একটু সামারাইজ করি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় প্রচুর মানুষের গ্যাদারিংয়ের কারণেই ভাষার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। সাধারণ মানুষ এটা খুব সহজেই বুঝতে পারে, যেটা কিনা সাহিত্যের জন্য একদম মাস্ট। তাই যখন এই ভাষাটা এত এত মানুষের কাছে পৌঁছাতে পারছে, তখন এটাকেই ভাষার শক্ত একটা বেস বা ভিত্তিভূমি হিসেবে ধরতে হবে। এখানে প্রবন্ধকার খুব ক্লিয়ার করে দিয়েছেন যে উপভাষা নিয়ে কোনো রকম আঞ্চলিক জ্যালেসি বা ঈর্ষার কোনো জায়গাই নেই। এসব বিদ্বেষ ভাষার উন্নতির পথে স্রেফ একটা বাধা। এবার আমরা এসে পড়েছি আমাদের পঞ্চম এবং একদম চূড়ান্ত ভাগে, ভাষার ভবিষ্যৎ, মানে ভাষার প্রাণোচ্ছলতা আর সজীবতা নিয়ে আলোচনা। এখানে দারুণ একটা দ্বন্দ্বের কথা বলা হয়েছে। একদিকে ভাষা হলো আমাদের ভাবের বাহক, মানে ভাষার আসল কাজটাই হলো আমাদের ভেতরের ভাব বা ইমোশনটাকে অন্যের কাছে ক্যারি করে নিয়ে যাওয়া, ভাবটাই এখানে আসল। কিন্তু অন্যদিকে আমরা অনেক সময় কি করি, সমাস, বিশেষণ আর নানা রকম অলংকারের বাহুল্যে ভাষাকে একদম ভারাক্রান্ত করে ফেলি। প্রবন্ধকার আমাদের মনে করিয়ে দিয়েছেন, অতিরিক্ত অলংকার বা গ্রামারের মারপ্যাচ চাপিয়ে দিলে ভাষা তার নিজের যে একটা মিষ্টি মাধুর্য আছে সেটা হারিয়ে ফেলে। তখন ভাব প্রকাশের চেয়ে ভাষার বাইরের চাকচিক্যটাই বড় হয়ে দাঁড়ায়, যেটা একেবারেই উচিত নয়। তাহলে সাহিত্যের ভবিষ্যৎ রূপরেখাটা কি হবে? প্রবন্ধকারের একদম ক্লিয়ার ভিউ হল, সাহিত্যে সর্বজনবোধ্য কথ্য ভাষাটাকে ব্যবহার করতে হবে। আমাদের সাহিত্যের ভাষা এমন হওয়া উচিত যা সবার কাছে গ্রহণযোগ্য, অত্যন্ত সাবলীল এবং স্বতঃস্ফূর্ত। একটা ভাষার মধ্যে যখন প্রাণোচ্ছলতা থাকে, যখন তার মধ্যে নদীর মতো একটা স্বতঃস্ফূর্ত প্রবাহ থাকে, কেবল তখনই আমরা বলতে পারি যে হ্যাঁ, এই ভাষাটা, এই সংস্কৃতিটা সত্যিই জীবন্ত, এটা শ্বাস নিচ্ছে। ভাষার এই সজীবতাই তো তার বেঁচে থাকার সবচেয়ে বড় প্রমাণ, তাই না? তো সব শেষে এসে খুব গভীর আর চিন্তার উদ্রেককারী একটা প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণটা শেষ করতে চাই। একটু ভাবুন তো, শুধু গ্রামারের জটিলতা আর ভারী ভারী শব্দের অলঙ্কারে ভাষাকে সাজাতে গিয়ে আমাদের মাতৃভাষার সেই জীবন্ত স্পন্দন, সেই আসল আবেগটাকে আমরা কোথাও হারিয়ে ফেলছি না তো? স্বামী বিবেকানন্দের এই প্রবন্ধ আমাদের শেখায় যে ভাষার আসল শক্তি তার কাঠিন্যের মধ্যে নেই, বরং তার সহজ, সাবলীল আর প্রাণের আবেগের মধ্যেই লুকিয়ে আছে। আশা করি আজকের এই ব্যাখ্যামূলক আলোচনাটা মাতৃভাষা নিয়ে আমাদের সবাইকে নতুন করে ভাবাবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।